হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা পড়ব সেল ডিভিশন। আগের দিন আমরা সেল অর্গানালিজ চ্যাপ্টারটা শেষ করেছিলাম এবং তার কিছু কোশ্চেনও দেখে নিয়েছিলাম। তো আজকে আমরা পড়ব সেল ডিভিশন। তো চলো শুরু করছি সেল ডিভিশন। সেল ডিভিশন মানে কি? সেল মানে বুঝতেই পারছো, কোষ, অর্থাৎ কোষিকা বিভাজন। কোষিকা বিভাজন বলতে কি বুঝবো আমরা আগে সেটা দেখব। কোষিকা বিভাজন বলতে বোঝা যায়, আমরা যখন সেল থিওরি পড়েছিলাম আগের ক্লাসে, তখন সেল থিওরিতে দেখেছিলাম যে রুডolf ভিরচাও নামক একজন ব্যক্তি বলেছিলেন, কি বলেছিলেন? ইনি বলেছিলেন omnicellular ইসেলুলার ইনি বলেছিলেন। আমরা কিন্তু যখন সেল থিওরি পড়েছিলাম তখন কিন্তু আমরা এটা দেখেছিলাম। তো omnicellular ইসেলুলার কথাটির অর্থ কি? omni মানে হচ্ছে এক্সিস্টিং, সেলুলার মানে সেল, আমরা আগেই পড়েছি। সেলুলার মানে সেল, অর্থাৎ সেলুলার মানে হচ্ছে রুম, তার অর্থ হচ্ছে সেল। ই সেলুলার মানে হচ্ছে গিয়ে নিউ সেল, মানে হচ্ছে নিউ সেল। অর্থাৎ কি? অর্থাৎ আমরা যদি দেখি পি এক্সিস্টেড, অর্থাৎ প্রথম থেকেই এক্সিস্ট করে এরকম একটি সেল থেকে নতুন সেলের উৎপত্তিকেই বলছে নতুন সেল তৈরি হয়। তো ইনি রুডolf ভিরচাও এই থিওরিটা দিয়েছিলেন। তো এর অর্থ হচ্ছে গিয়ে একটি সেল থেকে প্রথম থেকে এক্সিস্ট করে এরকম একটি সেল থেকে নতুন দুটি সেল তৈরি হয়। অর্থাৎ প্রথমে যে এক্সিস্ট করতে, অর্থাৎ পি এক্সিস্টিং যে সেল, এই সেলটিকে কি বলছে? এই সেলটিকে বলে প্যারেন্ট সেল। অর্থাৎ প্রথম থেকে যেই সেলটি এক্সিস্ট করছে, অর্থাৎ যে সেল থেকে দুটি সেল তৈরি হচ্ছে তাকে কি বলছে? প্যারেন্ট সেল। এবং যে দুটি সেল তৈরি হচ্ছে নতুন, তাদের কি বলছে? তাদের বলছে ডটার সেল। অর্থাৎ যে প্রথম সেলটি, তাকে কি বলছে? প্যারেন্ট সেল বা মাতৃকোষিকা। এবং দুটো নতুন সেলের তৈরি হয়েছে, তাদের বলছে ডটার সেল। তো একেই বলছে কোষ বিভাজন। তাহলে কি? একটি সেল থেকে কিভাবে সেটা ডিভাইড হয়ে, অর্থাৎ ভাগ হয়ে সেটা হচ্ছে নতুন সেলে তৈরি হচ্ছে এবং এইভাবে সেলে তৈরি হচ্ছে, সেইটাই আমরা পড়বো। সেটাই হচ্ছে সেল ডিভিশন। তো আমরা যখন, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা যখন মায়ের পেটে প্রথম থাকে, তখন কিন্তু সে কিন্তু এইরকম একটা সেলই কিন্তু প্রথম ছিল। এই যে প্রথম যে একটি সেল, এই প্রথম যে সেলটিকে, এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় জাইগোট। একটি ব্যক্তি যখন প্রথম মায়ের গর্ভে থাকে, তখন কিন্তু একটি সেলই থাকে, একে বলে জাইগোট। এই সেলটি কিন্তু ডিভিশন হয়ে পরবর্তীকালে দুটো থেকে চারটে থেকে ছটা এইভাবে ডিভিশন হয়ে কিন্তু আজকে পুরো মানব দেহটা তৈরি হয়েছে। অর্থাৎ তুমি যে বসে আছো, পুরো একটা দেহটাই কিন্তু তৈরি হয়েছে ওই প্রথম ওই জাইগোট সেলটি থেকে। অর্থাৎ বুঝতেই পারছো যে সেল হচ্ছে গিয়ে, তাহলে সেল কি করছে? সেল হচ্ছে গিয়ে একটা সেল থেকে ডিভিশন হচ্ছে, অনেকগুলি সেল তৈরি হয়। তাহলে কোষিকা বিভাজন কি, আমরা সেটা বুঝলাম। এবার কোষিকা বিভাজনের কাজ কি? অর্থাৎ কোষিকা বিভাজনটা হওয়ার প্রয়োজনটাই বা কী? কোষিকা বিভাজন না হলে আমাদের ক্ষতিটাই বা কী হবে? সেল ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা বললাম যে একটি জাইগোট ছিল, সব থেকে প্রথম একটি সেল হচ্ছে কি জাইগোট, যখন মায়ের পেটে থাকে। তো সেখান থেকে ডিভিশন হয়ে আজকে তুমি যে ব্যক্তিটি তৈরি হয়েছে, সেই একটি জাইগোট সেল থেকে কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ আমরা কি বলতে পারি?
সেল তাহলে কী কাজ করছে? বৃদ্ধির কাজ করছে। অর্থাৎ তুমি যখন ছোট ছিল, ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ তোমার কী হচ্ছে, শরীরে কোষিকা বিভাজনের ফলে তুমি দেহর বৃদ্ধি হচ্ছে, তার মানে কী করে? বৃদ্ধি করে, বৃদ্ধি, গ্রোথ, বৃদ্ধির কাজ করে কোষিকা বিভাজন। কোষিকা বিভাজনের জন্যই দেহ বৃদ্ধি হয়। এছাড়া আর কি হচ্ছে, তুমি অনেক সময় দেখবে যে তোমার পা কেটে গেছে বা ছিলে গেছে, তাহলে তোমার সেই জায়গাটা কী হবে? সেই জায়গাটার কোষ ড্যামেজ হয়ে যায়। অর্থাৎ সেই জায়গাটা যে কোষটা ড্যামেজ হয়ে যায়, সেই জায়গায় কোষ ড্যামেজ আবার কদিন পরে দেখবে সেই জায়গাটা ঠিক হয়ে যায়। কীভাবে ঠিক হয়? কারণ কোষিকা বিভাজন, কোষ বিভাজন হয় বলেই আশেপাশের কোষগুলো বিভাজন হয় এবং সেই জায়গায় ক্ষতস্থানের যে স্থানটাকে পূরণ করে দেয়। তাহলে এটি কী করে? রিপেয়ারিং করে, অর্থাৎ ক্ষত সারাতে হেল্প করে। তোমরা দেখবে যাদের সুগার পেশেন্ট হয়, সুগার পেশেন্টদের কিন্তু ক্ষত সারতে দেরি হয়। কেন বলতো? কারণ তাদের সেল ডিভিশন খুবই ধীরে হয়, সেল ডিভিশন খুবই আস্তে হয়, এই কারণে তাদের ক্ষত সারতে দেরি হয়। তাহলে সেল ডিভিশনের কারণ উপকারিতা আমরা দেখলাম যে সেল ডিভিশন হয় বলেই ধীরে ধীরে গ্রোথ হয় দেহের, এবং হচ্ছে গিয়ে কী হয়, যে কোনো স্থানের ক্ষতগুলো সারতে হেল্প করে। এছাড়া আর কি হতে পারে? অত্যাধিক যদি আবার সেল ডিভিশন, তো তাহলে এখানে বোঝা গেল যে ভালো, সেল ডিভিশন শরীরের পক্ষে ভালো। এবার যদি অত্যাধিক সেল ডিভিশন হয়ে যায় তাহলে কি হবে? যে কোনো জিনিসই মনে রাখবে, কোনো জিনিসটা কিন্তু অতিরিক্ত ভালো না, আবার কমও ভালো না। অর্থাৎ অতিরিক্ত যদি সেল ডিভিশন হয়ে যায় তাহলে কি হবে? অতিরিক্ত হলে কি হবে? অতিরিক্ত হলে কি হবে? অতিরিক্ত হলে কোনো একটা জায়গায় যদি বেশি সেল ডিভিশন হয় তাহলে কী হবে? সেই জায়গাটা সেল নতুন সেল তৈরি হতে 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 কী হবে? একটা জায়গায় এরকম সেলের ঢিপির মতো তৈরি হয়ে যাবে। অর্থাৎ সেই জায়গাটা কী হবে? অনেক উঁচু টাইপের হয়ে যাবে। অর্থাৎ সেই জায়গাটা কী হবে? সেই জায়গাটায় টিউমার তৈরি হবে। অতিরিক্ত সেল ডিভিশন হলে তাহলে কী হয়? টিউমার তৈরি হয়, টিউমার তৈরি হয়। আর সেই টিউমারটি কিন্তু পরবর্তীকালে যে কী হয়, সেই টিউমারটি পরবর্তীকালে ক্যান্সার সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে। আমরা যদি বলি ক্যান্সার সৃষ্টির প্রাথমিক ধাপ কি? টিউমার বলতে পারি। তো তাহলে অতিরিক্ত সেল ডিভিশনও কিন্তু ভালো না, অতিরিক্ত কোনো কিছুটাই ভালো না, যে কোনো কিছু। এবারে আমরা দেখব সেল অর্থাৎ কোষ মূলত 3 প্রকারের আমরা দেখতে পাবো। কি কি কোষ মূলত আমরা 3 প্রকারের দেখতে পাবো? কি কি না, এক হচ্ছে কি, কিছু কিছু কোষ আছে যেগুলো যে সর্বদা বিভাজিত হয়ে থাকে। কিছু কিছু কোষ আছে যারা সর্বদা বিভাজিত হয়। সবসময় বিভাজন হয়। যেমন ধরো তোমার এই যে স্কিন সেল, অর্থাৎ তোমার যে ত্বকের যে সেল আছে, সেগুলো সবসময় বিভাজিত হতে থাকে। কারণ এগুলো সবসময়ই প্রচণ্ড পরিমাণে, এই কোষগুলো প্রচণ্ড পরিমাণে সবসময় মরতে থাকে, ডেড হতে থাকে। এই কারণে কী হয়? এই কারণে সবসময় বিভাজিত হতে থাকে। তো এই সেলগুলোকে কী বলে? এই সেলগুলোকে বলে ল্যাবিন সেল, ল্যাবিন। আর কিছু কিছু সেল আছে যেগুলো হচ্ছে প্রয়োজনের সময় বিভাজিত হয়। হয়তো তোমার এমনি নর্মালি সেগুলো থাকলো, যখন তোমার হয়তো সেই অঙ্গটা কোনো কারণে ডিফেক্ট হলো, বা তোমার সেই সেলগুলি, সেই স্থানের সেলগুলি নষ্ট হয়ে গেল, তখন কী হবে? তখনই কেবলমাত্র সেই সেলগুলো ডিভিশন হবে। তো তাদের কি বলছে? স্টেবেল। যেমন ধরো তোমার যকৃৎ বা লিভার, কিডনি, লিভার বা কিডনি, এসবের সেল কী হচ্ছে? এমনি নর্মালি সাধারণত বিভাজন হয় না, কিন্তু হয়তো দেখা গেলো কিডনির কোনো একটা জায়গার অঙ্গের কোনো একটা জায়গার কী হলো? সেল নষ্ট হয়ে গেল, তখন কী হবে? সেল ডিভিশন হবে। আর কিছু কিছু সেল থাকে একেবারে পার্মানেন্ট থাকে, যেগুলি কি একেবারে ডিভিশন হয় না। যেমন আমরা জানি সবাই কি নিউরন সেল ডিভিশন হয় না। আচ্ছা, নিউরনে কেন সেল ডিভিশন হয় না বলো তো? আমরা কিন্তু আগের ক্লাসে পড়েছি। কারণ নিউরনে সেন্ট্রোজোম থাকে না,
সেন্ট্রোজোমস থাকে না। আমরা কি এবার সেন্ট্রোজোমস নিয়ে সেল ডিভিশনে কী প্রয়োজন, কিসের জন্য লাগে, সেটা আমরা ধীরে ধীরে পড়বো। এরপরে আমরা ধীরে ধীরে পড়বো। তাহলে 3 প্রকারের আমরা সেল দেখলাম। কিছু কিছু সেল সর্বদা বিভাজিত হয়ে থাকে, কারণ সেই সেলগুলো সবসময়ই তারা কী হয়, ড্যামেজ হতে থাকে এবং তারা ডেড হতে থাকে, মরতে থাকে। এই কারণে সেগুলো সবসময় ডিভিশন হয়। আর কিছু কিছু সেল প্রয়োজনেই ডিভিশন হয়, আর কিছু কিছু সেল ডিভিশনই হয় না। এই কারণে কী হয়, যেই সেলগুলো ডিভিশন হয় না সেগুলো সাধারণত কী হয়, সেগুলো সাধারণত রিপেয়ারিংও হয় না। এই কারণে দেখবে যাদের ব্রেনে আঘাত লাগে বা ব্রেনের নিউরন নষ্ট হয়ে যায়, তাদের সহজে সারে নাই বলতে গেলে এক প্রকার। এবার সেল ডিভিশন কয় প্রকার? সেল ডিভিশন টাইপ ক প্রকার? সেল ডিভিশন হচ্ছে 3 প্রকার। কি কি? এক মাইটোসিস, 2 নম্বর মাইটোসিস, 3 নম্বর মিওসিস। তাহলে সেল ডিভিশন ক প্রকার? 3 প্রকার। কি কি? মাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তো মাইটোসিস কি? অ্যামাইটোসিস হচ্ছে সাধারণত, অ্যামাইটোসিস কাদের দেখা যায় আগে আমরা সেটা জানবো। অ্যামাইটোসিস সাধারণত হচ্ছে কি নিম্ন প্রাণী প্রজাতিদের পক্ষে দেখা যায়। যেমন ধরো ব্যাকটেরিয়া বা অ্যামিবা, অর্থাৎ আমরা বলতে পারি প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটি দেখা যায়। নিম্ন প্রাণীদের এটি দেখা যায় অ্যামাইটোসিস। তো এটা এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হচ্ছে কি সেল ডিভিশন হয় না বলতে গেলে। কেন? কারণ আমাদের যেরকম সেল ডিভিশন হচ্ছে, ফলে কি হচ্ছে, আমাদের বৃদ্ধি হচ্ছে, এদের সেল ডিভিশন হয় না। আর যদিও সেল ডিভিশন হয়, তাহলে কিন্তু এরকম ধরো এটা একটা ব্যাকটেরিয়া, ধরো এর যদি সেল ডিভিশন হয় তাহলে কিন্তু দুটো ব্যাকটেরিয়া তৈরি হবে। এর একটার মধ্যেই হবে না যে এর হচ্ছে কি এরকম ব্যাকটেরিয়া সেল ডিভিশন হলো এবং আরেকটা সেল ডিভিশন হয়ে এরকম তার দেহের মধ্যেই থাকলো। সেটা কিন্তু আলাদা, সেটা জননের মধ্যে, অর্থাৎ এটা জননের মধ্যে পড়ে যাচ্ছে, এটা রিপ্রোডাকশনের মধ্যে পড়ে যাচ্ছে। এরা কোনো সেল ডিভিশন করে না। আর ব্যাকটেরিয়া ভাইরাস যদি সেল ডিভিশন করতো তাহলে তারা বিশাল বড় হয়ে যেত না আকারে। তাহলে তোমার চারপাশে যে এই যে করোনা ভাইরাস বলছে, তোমরা তো দেখতেই পেতে, এবং চারপাশে এত 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 করোনা ভাইরাস ঘুরে বেড়াতো। তো এক্ষেত্রে কি হয়, এরা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এটা সেল ডিভিশন হয় না। অর্থাৎ আমরা এটাও বলতে পারি এর কোনো ক্রোমোজোমাল বিভাগ হয় না। সেল ডিভিশন যখন হবে না, তখন ক্রোমোজোম কীভাবে বিভাজিত হবে না? ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম হচ্ছে সেলের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো সেলটা ডিভিশন হলে, অর্থাৎ বিভাজিত হলেই তো ক্রোমোজোম বিভাজিত হবে। ক্রোমোজোম বিভাজিত হয় না। তো এরপরে বাকি মেন যে দুটো আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। তো মাইটোসিস এবং মিওসিসের বেসিক কিছু আমরা পার্থক্য আগে দেখে নিই, তারপরে আমরা এগুলো ডিটেলে পড়ব। তো মাইটোসিস এবং মিওসিসের বেসিক কিছু পার্থক্য আমরা আগে দেখে নেব। মাইটোসিস, মিওসিস। মাইটোসিস এবং মিওসিস, মাইটোসিসের অপর নাম কি? মাইটোসিসের অপর নাম হচ্ছে গিয়ে সমবিভাজন। আর মিওসিসের অপর নাম হচ্ছে গিয়ে হ্রাস বিভাজন। সমবিভাজন আর হ্রাস বিভাজন বলতে আমরা কি বুঝি, বা বলবোই বা কেন? কারণ সমবিভাজন মানে আমরা কি দেখলাম একটু আগে, যে একটা সেল থেকে দুটো সেলে তৈরি হচ্ছে। এবার যে সেলটি থেকে সেল দুটি তৈরি হচ্ছে, সে সেলটিকে কি বলে? সেটিকে বলে প্যারেন্ট সেল, এবং যে দুটি নতুন তৈরি হচ্ছে তাদের বলে ডটার সেল। অর্থাৎ এই যে প্যারেন্ট সেল এবং ডটার সেল, এদের মধ্যে
এদের মধ্যে যে ক্রোমোজোমের সংখ্যা অর্থাৎ সেলের যে প্রকৃতি সেটি সমান। অর্থাৎ সেলের প্রকৃতি বা ক্রোমোজোম সংখ্যা বলতে আমরা কী বুঝি, আমাদের দেহের মধ্যে যে প্রতিটি যে সেল আছে তাদের ক্রোমোজোম সংখ্যা কটি, প্রত্যেকটা সেলেরই ক্রোমোজোম সংখ্যা কিন্তু 23 জোড়া। 23 জোড়া মানে কি 46টি। অর্থাৎ আমাদের দেহে যতগুলি কোষ আছে তাদের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম অবস্থিত। এইভাবে এইভাবে 23টি জোড়ায় জোড়ায় ক্রোমোজোম অবস্থান করছে প্রতিটা সেলের মধ্যে। 23টা জোড়া, এটা একটা জোড়া। এইভাবে ঠিক 23টি জোড়া প্রতিটা সেলের মধ্যে ডিভিশন অবস্থান করে। তো মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে এরকম ধরো এখানে এরকম 23 জোড়া এরকম সেল থাকলো, এরকম 23 জোড়া এরকম সেল ক্রোমোজোম থাকলো। তো মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে কী হবে, এই যে 23 জোড়া সেল অর্থাৎ পেরেন্ট সেলে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, ঠিক ডটার সেলেও কিন্তু এরকম 23 জোড়াই ক্রোমোজোম থাকবে। 23 জোড়া এরকমই ক্রোমোজোম থাকবে। অর্থাৎ মানে আমাদের পেরেন্ট সেলে যতগুলি থাকবে ডটার সেলেও ঠিক ততগুলি ক্রোমোজোম থাকবে, সেম পরিমাণ। অর্থাৎ পেরেন্ট সেলটি 2n হলে ডটার সেলটিও 2n হবে। মানে 23 জোড়া এবং এই যে 46 একে বলা হয় 2n, একে 2n বলা হয়। বা আরেকটা কি বলা হয়, ডিপ্লয়েড প্রকৃতির। অর্থাৎ এর প্রকৃতি কি হবে, পেরেন্ট সেল এবং ডটার সেল উভয়েরই ডিপ্লয়েড প্রকৃতির হবে এই সেলগুলি। তো বোঝা গেল এই জন্য একে বলা হয় সমবিভাজন। অর্থাৎ সমান পেরেন্ট সেলে যে পরিমাণ থাকছে সেই সমান পরিমাণই কিন্তু ক্রোমোজোম ডটার সেলেও থাকছে, এই যে কারণে একে বলা হয় সমবিভাজন। এবার মিওসিসটা কি, মিওসিস মানে হচ্ছে গিয়ে, মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলা হচ্ছে, কারণ এই যে পেরেন্ট সেলে তো সর্বদাই আমি তো দেখলাম যে থাকলো 23 জোড়া এরকম ক্রোমোজোম থাকলো, এরকম 23 জোড়া ক্রোমোজোম থাকছে, 23 জোড়া ক্রোমোজোম থাকছে, এরকম 23 জোড়া এরকম ক্রোমোজোম থাকছে। কিন্তু এর ডটার সেল যে তৈরি হচ্ছে, পেরেন্ট সেল থেকে যে ডটার সেল নতুন তৈরি হচ্ছে, এর ক্ষেত্রে কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। 23 জোড়া মানে কি 46টি। অর্থাৎ পেরেন্ট সেলে থাকছে 46টি ক্রোমোজোম, সেক্ষেত্রে ডটার সেলে হয়ে যাচ্ছে কত, 23টি করে ক্রোমোজোম ডটার সেলে চলে যাচ্ছে। অর্থাৎ দেখো অর্ধেক হয়ে যাচ্ছে। পেরেন্ট সেলে থাকছে 46টি, কিন্তু ডটার সেলে যে ক্রোমোজোমগুলি থাকছে সেগুলি কত, সেগুলি হচ্ছে গিয়ে 23টি করে। একে কি, এই যে 23টি করে যে এবার ক্রোমোজোম থাকে, 23টি করে যে ক্রোমোজোম থাকে একে কি বলে, একে বলা হয় এন, অর্থাৎ হ্যাপ্লয়েড। একে হ্যাপ্লয়েড বা এন প্রকৃতির ক্রোমোজোমও বলা হয়। বোঝা গেল, দেখো অর্ধেক হয়ে যাচ্ছে, এই কারণে অর্ধ বিভাজন বা হ্রাস বিভাজন বলছে, হ্রাস হয়। এবারে নেক্সট আমরা দেখব মাইটোসিস প্রক্রিয়াটি প্রথম কে আবিষ্কার করে, বিজ্ঞানী ফ্লেমিং প্রথম এর আবিষ্কার করেন, লক্ষ্য করেন। আর মিওসিসের প্রথম কে লক্ষ্য করেন, বিজ্ঞানী হার্ডউইন। প্রথম এর খোঁজ করেন এবং বিজ্ঞানী ফ্লেমিং হচ্ছে গিয়ে মাইটোসিসের প্রথম খোঁজ করেন। তো মেন পার্থক্য হচ্ছে গিয়ে এদের মাইটোসিস এবং মিওসিসের এইগুলি, এটি যে সমবিভাজন এবং হ্রাস বিভাজন, এটি বুঝতে পারলেই তোমাদের অর্ধেক কিছু বুঝে যাবে। এরপর ডিটেইলে তো আমরা পরে পড়বই। এবার হচ্ছে মাইটোসিস প্রক্রিয়াটা হয় কোথায়, মাইটোসিস প্রক্রিয়াটি হয় দেহকোষে। দেহকোষ মানে আমাদের দেহে যতগুলি কোষ আছে, অর্থাৎ আমাদের দেহ যতগুলি কোষ নিয়ে তৈরি,
প্রত্যেকটা কোষেই কিন্তু এই মাইটোসিস বিভাজন হয়। অর্থাৎ তোমার হাতে যে সেল আছে, তোমার পায়ে যে সেল আছে, তোমার শরীরের মধ্যে যতগুলি সেল আছে, এক্সটেনশন নিউরন, কারণ নিউরনে জানো ডিভিশন হয় না, তো সব প্রত্যেকটা কোষই কিন্তু মাইটোসিস বিভাজন হয়। এবং প্রত্যেকটা কোষই 46টি ক্রোমোজোম দ্বারা তৈরি, অর্থাৎ প্রত্যেকটা কোষের মধ্যে 46টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ ডিপ্লয়েড প্রকৃতির। তো দেহকোষ, একে বিজ্ঞান ভাষায় কী বলে? অটোজোম। একে বিজ্ঞান ভাষায় কী বলে? অটোজোমস। অটোজোমস। আর এই যে মিওসিস বিভাজন কোথায় হয়? মিওসিস বিভাজন হয় গ্যামেট সেলে, গ্যামেট কোষে। একে বিজ্ঞানের ভাষায় কি বলে? একে বিজ্ঞানের ভাষায় বলে অ্যালোজোম। তো গ্যামেট কোষ কি তোমরা জানো যে আমরা যদি গ্যামেট কোষ দেখি, গ্যামেট কোষ দুটি সাধারণত। আমরা যদি পুরুষের ক্ষেত্রে দেখি তাহলে সেটা হবে স্পার্ম, এবং যদি আমরা স্ত্রীদের ক্ষেত্রে দেখি তাহলে সেটা হবে ওভাম। তো এই দুটি সেলের ক্ষেত্রে কিন্তু মিওসিস বিভাজন হয়। এছাড়া গ্যামেট সেল অর্থাৎ স্পার্ম এবং ওভাম ছাড়া আর প্রতিটা সেলেই কিন্তু মাইটোসিস বিভাজন হয়। শুধুমাত্র এই দুটি সেলেই মিওসিস বিভাজন দেখা যায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে মেন পার্থক্য কী এগুলো বুঝতে পারলে। তো এগুলি হচ্ছে মেন পার্থক্য। এরপর যে ডিটেলে যে কীভাবে হয়, কীভাবে আরও যে দুটি রয়ে গেছে সেটি হচ্ছে গিয়ে মাইটোসিসের পক্ষে যে দেখছো একটি সেল থেকে কিন্তু দুটি সেলের তৈরি, অর্থাৎ একটি প্যারেন্ট সেল থেকে দুটি ডটার সেলের তৈরি হয়, ডটার সেল হয়। এবং মিওসিসের ক্ষেত্রে কী হয়? মিওসিসের ক্ষেত্রে কি দেখছো একটি সেল থেকে 4টি সেলের তৈরি হয়, একটি থেকে 4টা ডটার সেলের তৈরি হয়। আর মাইটোসিসের ক্ষেত্রে একটা সেল থেকে 2টো সেলের তৈরি হচ্ছে, বুঝতে। এবং এর যে 4টি সেল তৈরি হয়, প্রত্যেকটা সেল হচ্ছে গিয়ে প্যারেন্ট সেলের থেকে অর্ধেক ক্রোমোজোম থাকে। অর্থাৎ প্যারেন্ট সেলের কাছে যদি 46টি ক্রোমোজোম থাকে তাহলে প্রত্যেকটা ডটার সেলের কাছে 23টি করে থাকে। এবং মানে অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে এদের কাছে সংখ্যায় কম ক্রোমোজোম থাকে ঠিকই, কিন্তু পরিমাণে বেশি। এদের কাছে সংখ্যায় সেম থাকে কিন্তু পরিমাণে কম। অর্থাৎ যদি একটি গ্যামেট সেল থাকে তাহলে সেখান থেকে 4টি স্পার্ম বা ওভামের সৃষ্টি হবে। তো এগুলি হচ্ছে কি মেন পার্থক্য। এবার কিভাবে মিওসিসের ক্ষেত্রে হাফ হয় এবং মাইটোসিসের ক্ষেত্রে কিভাবে সেম হয়, এগুলি ডিটেইলে আমরা এর পরের ক্লাসে পড়ব। তো আজকে এইটুকুই। তো ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।